একটু ঠিক আছে, ঠিক আছে। হ্যালো 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 বাচ্চারা, কি অবস্থা? কেমন আছি সবাই? ওকে, তো বাচ্চারা আজকে আমরা কি নিয়ে পড়াশোনা করব? আজকে আমরা পড়াশোনা করব হচ্ছে দ্রাব্যতা নিয়ে, তাই না? দ্রাব্যতা নিয়ে। ওয়ালাইকুম আসসালাম। আজকে আসলে বাংলাদেশ আর ভারতের খেলা, এশিয়া কাপের, এজন্য সবার মনোযোগ ওইদিকে, আমার নিজেরও মনোযোগ ওইদিকে। মনের মনের বিরুদ্ধে যুদ্ধ করে ক্লাসে আসছি, কিন্তু আহ, কিছু করার নাই, ক্লাস তো নিতেই হবে। তো আমরা আজকে দ্রাব্যতা শুরু করব ইনশাল্লাহ। আমাদের দ্রাব্যতার কয়েকটা ক্লাস লাগবে। তো এর মাঝখানে এই চ্যাপ্টারে আসলে এই দ্রাব্যতা টপিকটা পড়ার পরে তোমাদের আর কি কি আছে, মানে কি কি থাকতে পারে, তোমাদেরকে একটু আইডিয়া দিয়ে এরপর বলতেছি যে তোমাদের আসলে আমরা কি প্ল্যানিং করতেছি। হ্যাঁ, কি প্ল্যানিং করতেছি সেই জিনিসটা তোমাদেরকে আমি আইডিয়া দিয়ে দিচ্ছি কিছুক্ষণের মধ্যেই। ওকে, তোমাদের আত্মীয় স্বজন সবাইকে একটু মেনশন করে দাও যারা যারা ক্লাস করে। হ্যাঁ, আমরা হচ্ছে এখন কোন স্টেজে আছি? আমরা আমরা পড়বো কি? দ্রাব্যতা পড়বো, তাই না? দ্রাব্যতা। এই দ্রাব্যতা আমি পড়াচ্ছি। দ্রাব্যতা ক্লাস লাগবে ধরো 8 থেকে 10টা, 8 থেকে 10টা ক্লাস লাগবে, ঠিক আছে? আচ্ছা, এরপরে এখানে আর কি আছে? এরপরে আছে আয়ন শনাক্তকরণ, আয়ন শনাক্তকরণ, আর হচ্ছে বিশোধন প্রণালী। বিশোধন প্রণালী এগুলা নিবে আবার তোমাদের সৈকত ভাইয়া, ঠিক আছে? তো এইখানে এই দ্রাব্যতার 8-10টা ক্লাসের পরে আয়ন শনাক্তকরণ এবং বিশোধন প্রণালীর কয়েকটা ক্লাস হইলেই তোমাদের গুণগত রসায়ন শেষ হয়ে যাবে। এখন ওইটুকুতে যাইতে যাইতে তোমরা যে এতদিন যে পড়ছো, এই এতদিন পড়ায় তো সব খায়া ফেলবা, তাই না? এতদিন যা পড়ছো সব তো খায়া ফেলছো। মানে যা যা পড়াইছে কতটুকু মনে আছে এটা নিয়ে আমি খুবই সন্দিহান যে আদৌ মনে আছে কিনা, সব খায় ফেলছো কিনা। তো এই জন্য তোমাদের সামনে পূজার একটা বন্ধ আছে, অর্থাৎ আগামী মনে হয় মঙ্গলবার থেকে তোমাদের পূজার বন্ধ, তাই না? তো আমরা পূজার বন্ধটা একটু বাড়ায় দিব। ধরো 2 দিন 3 দিনের জায়গায় আমরা 1 সপ্তাহ বন্ধ দিয়ে আমরা হচ্ছে তোমাদের একটা মেগা এক্সাম নিব। যে এক্সামটা হচ্ছে এই শুরু থেকে দ্রাব্যতার আগ পর্যন্ত তোমাদের একটা মেগা এক্সাম হবে। শুরু থেকে দ্রাব্যতার আগে পর্যন্ত এটা হচ্ছে মেগা এক্সাম নিব আমরা। মেগা এক্সাম কবে? পূজার বন্ধে। এবং এই এক্সামে কিন্তু গিফট থাকবে। এক্সামে কিন্তু তোমাদের জন্য গিফট থাকবে। তাহলে কি হবে? তোমার যে আগের যে পড়াশোনাটা করছো ওই পড়াশোনাটা তোমার রিভিশন হয়ে যাবে। এট দ্য সেম টাইম তুমি যদি ভালো করো তুমি গিফটও পেয়ে যাবা, কোনো সমস্যা নেই, ঠিক আছে? তাহলে এই হচ্ছে তোমাদের চ্যাপ্টারের একটা প্ল্যানিং আমি দিয়ে দিলাম। এবার আসো আমরা পড়াশোনা শুরু করি। কারো কোনো প্রশ্ন আছে থাকলে বলতে পারো, কারো জানার কিছু থাকলে বলতে পারো, যে চ্যাপ্টার নিয়ে বা
এক্সাম নিয়ে বা আর কিছু নিয়ে কিছু জানার থাকলে 1-2 মিনিটে বলতে পারো। ভাই আমি সব ক্লাস করতে পারি না, সো এই ক্লাসটা করতে পারবো কিনা? কোনো সমস্যা নেই, করতে পারবা, করতে পারবো, কোনো সমস্যা নেই। অন্য ক্লাসের সাথে এই ক্লাসের কোনো সম্পর্ক নেই। ওকে, ঠিক আছে। তাহলে আমরা চলো আমাদের আজকের পড়াশোনা শুরু করি। চল, আচ্ছা আমরা পড়াশোনা করব কি? দ্রাব্যতা। ঠিক আছে, দ্রাব্যতা। তো দ্রাব্যতা পড়ার আগে আমাদের দ্রবণ সম্পর্কে একটু আইডিয়া থাকা লাগবে, যে দ্রবণ জিনিসটা কি। দ্রবণ জিনিসটা কি মনে রাখবা, দ্রবণ হচ্ছে দ্রাবক এবং দ্রব, এই দুইটা জিনিসের যোগফলটা হচ্ছে দ্রবণ। দ্রবণ জিনিসটা কি? দ্রবণ হচ্ছে দ্রাবক আর দ্রবর যোগফল। দ্রবণ, দ্রবণ ইকুয়াল টু কি? দ্রবণ ইকুয়াল টু হচ্ছে দ্রাবক যোগ দ্রব। অর্থাৎ তুমি একটা নির্দিষ্ট দ্রাবকের মধ্যে, নির্দিষ্ট দ্রাবকের মধ্যে তুমি যদি দ্রব যোগ করো তাহলে যেটা হবে সেটা হচ্ছে দ্রবণ। ঠিক আছে, দ্রাবকের মধ্যে দ্রব যোগ করলে যেটা হবে সেটা হচ্ছে দ্রবণ। মনে করো দ্রাবক হিসাবে তুমি নিলা হচ্ছে পানি, পানি। ওকে, দ্রব হিসাবে তুমি কি নিবা? ধরো লবণ, লবণ। তো এই দ্রাবক পানিতে লবণটা যোগ করার পরে তুমি যেটা পাবা সেটা কি? সেটা হচ্ছে তোমার, এটার মধ্যে এটা যোগ করলে সেটা কি? সেটাই পাবা তুমি হচ্ছে একটা লবণের দ্রবণ, একটা লবণের দ্রবণ। ঠিক আছে, এইখানে একটা জিনিস তোমাকে অবশ্যই অবশ্যই মাথায় রাখতে হবে, একটা জিনিস অবশ্যই মাথায় রাখতে হবে। সেটা কি? সেটা হচ্ছে দ্রাবক এবং দ্রাবক এবং দ্রবণ একই দশায় থাকবে, একই দশায় থাকতে হবে, এটা মাস্ট, এটা মাস্ট। দ্রাবক এবং দ্রবণ একই দশায় থাকতে হবে, দ্রাবক এবং দ্রবণ একই দশায় থাকতে হবে। এটা কি? এই জিনিসটা কি? এটা যদি আরেকটু ডিটেলসে ভেবে বলি তাহলে দেখো, মনে করো তুমি একটা দ্রবণ বানাবা, কিসের মধ্যে? তুমি মনে করো দ্রবণের জন্য তুমি পানি নিলা, এই পানির মধ্যে তুমি যোগ করলা হচ্ছে ধরো চিনি। পানি আর চিনি একত্রিত করলে কি হয়? শরবত, তাই না? শরবত, মিষ্টি পানি, তাই তো? এখন পানিটা কিসের ভাইয়া? পানিটা, পানিটা হচ্ছে তোমার লিকুইড, রাইট? পানি হচ্ছে লিকুইড, এটা তো আমরা জানি, তাই না? পানি লিকুইড। চিনিটা কি? চিনি হচ্ছে সলিড, তাই তো, কঠিন, শক্ত। আর শরবত যেটা আমরা খাই ওটা কি? সলিড, তাই না? শরবত যেটা খাই ওটা কি? সলিড না? কি? লিকুইড। তাহলে দেখো তোমার এইখানে কোনটা কি? এইখানে তোমার এই পানিটা হচ্ছে কি? পানি হচ্ছে দ্রাবক, পানি হচ্ছে কি? দ্রাবক। আর চিনি হচ্ছে কি? চিনি হচ্ছে দ্রব, চিনি হচ্ছে দ্রব, দ্রব। আর এই শরবতটা কি? এটা হচ্ছে দ্রবণ। তাহলে এখন তুমি একটু খেয়াল করে দেখো তো, একটু খেয়াল করে দেখো, তোমার এই দ্রাবকটা কিসে আছে? দ্রাবকটা আছে লিকুইডে। দ্রবণটা কিসে আছে? দ্রবণটা আছে কি? লিকুইডে। তাহলে মিলছে, 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 তাই না? যেহেতু মিলছে তাহলে এটাকে আমরা বলবো এটা একটা দ্রবণ, এটা একটা দ্রবণ। ক্লিয়ার? তাহলে দ্রবণ জিনিসটা কি বললাম? যে দ্রবণ ইকুয়াল টু দ্রাবক প্লাস দ্রব। কোনো নির্দিষ্ট দ্রাবকের মধ্যে নির্দিষ্ট দ্রব যোগ করলে যেটা আমরা পাই সেটাই হচ্ছে দ্রবণ। এবং এই দ্রবণের একটা শর্ত, সেটা হচ্ছে দ্রবণের যেই কি বলে এটাকে, ফেজ বা যেই দশা, আর দ্রাবকের যেই দশা, দ্রবকের, ওরা খেলা দেখে এমন চিল্লাইতেছে, মানে ওদের চিল্লানিতে আমি কথা বলতে পারতেছি না। দ্রাবকের যেই দশা এবং দ্রবণের যেই দশা, এই দুই দশা একই হতে হবে। ঠিক আছে, একই সাথে। তাহলে এই হচ্ছে আমাদের দ্রবণ। ভাইয়া আমরা কি পিছিয়ে পড়বো না এভাবে? আমি কিন্তু ফিজিক্স কেমিস্ট্রি প্রাইভেট পড়ি না, বন্দিবাসশালা সাইকেলে ভর্তি হচ্ছি। আচ্ছা শোনো, আমাদের যেই 26 ব্যাচ, 26 ব্যাচের যেসব বাচ্চারা
আমাদের সাথে শুরু করছিল, তো ওইখানে অনেকে এরকম টেনশন করতো যে ভাইয়া হবে কিনা, আমরা পারবো কিনা। তো আমাদের গত মাসেই 26 ব্যাচের সকল ধরনের ক্লাস শেষ হয়ে গেছে, তার মানে আমাদের কেমিস্ট্রি ফার্স্ট পেপার ফুল শেষ হয়েছে, সেকেন্ড পেপার ফুল ইনঅর্গানিক শেষ হয়েছে, তারপর অর্গানিক প্রোম্যাক্স শেষ হয়েছে। তো তোমার এরপর আমরা নভেম্বর থেকে গিয়ে পাওয়ার প্লে ক্লাস শুরু করবো। এটা হচ্ছে কি মাস? এটা হচ্ছে তোমার কি বলে এটাকে, আগস্ট, এটা কি মাস? এটা কি সেপ্টেম্বর? এটা কি মাস রে ভাই, একটু বলো তো। আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, হ্যাঁ এটা সেপ্টেম্বর। তাহলে অক্টোবর, নভেম্বর, নভেম্বরে গিয়ে আমরা পাওয়ার প্লে শুরু করব। ঠিক আছে? তো তার মানে তুমি সবকিছু শেষ করে পাওয়ার প্লে একটা রিভিশন প্রোগ্রাম, তো ওই রিভিশন প্রোগ্রামের আগেই তোমার ফুল কোর্স শেষ হয়ে গেছে। তো তখন ওরা 26 ব্যাচের স্টুডেন্টরা এখন আইসা ধরো আমাদের সাথে মানে হইতেছে যে না ভাইয়া ঠিকঠাক মতো আপনারা আগাইছেন, আমরাই বেশি তাড়াহুড়া করতেছিলাম। আবার তোমরা যদি এখনো দেখো আমাদের 26 ব্যাচের অর্গানিক প্রোম্যাক্স শেষ, কোর্স শেষ, কিন্তু গতকালকে আমি দেখলাম 18 জন ভর্তি হয়েছে এটাতে। এর কারণ হচ্ছে ওই যে বিভিন্ন জায়গায় তাড়াহুড়া করে পড়ছে। আরে ভাইয়া 2 মাসেই কোর্স শেষ। ওই 2 মাসে তাড়াহুড়ার কাজ শয়তান করে, মনে রাখবা তাড়াহুড়ার কাজ কার? শয়তানের কাজ। ভালো মানুষজন ধৈর্য সহকারে করে, তা আমরা হচ্ছে ধৈর্য সহকারে পড়াই। তুমি চিন্তা করো না, তুমি পরীক্ষা তো পরশু দিন দিবা না, তোমার মেইন ফোকাস হচ্ছে ইন্টারমিডিয়েট এক্সাম। তোমার ওই ইন্টারমিডিয়েট এক্সামের আগে আমরা এমন ভাবে পড়াবো যে তোমার এইখান থেকে এই ইসের একাডেমিক নলেজ থেকে শুরু করে ভার্সিটির বেসমেন্ট স্ট্যান্ডার্ড ভাবে দাঁড় মানে স্ট্রংলি এটা দাঁড় হয়ে যাবে। সো ওইটা তোমার টেনশন না, আমাদের টেনশন। বরং আমরা তো তাড়াহুড়ো করে শেষ করলে আমরাই বাইসা যাই ক্লাস। এই যে আজকে বাংলাদেশে খেলার দিন আমার ক্লাস নেওয়া লাগতেছে, তো আমি তো আমার তো এত শখ নাই যে শখে ক্লাস নেই, বরং আমি আগে শেষ করলে বাঁচি। কিন্তু আমরা যেভাবে যাচ্ছি আমাদের সাথে যাও। ধরো তুমি তো মাত্র ইন্টারমিডিয়েটে উঠছো, আমরা 10 বছর ধরে পড়াইতেছি, সো আমাদের কিছুটা হইলেও তো এক্সপিরিয়েন্স আছে নাকি? তো ধৈর্য ধরো, প্যারা নিও না। আর যাদের তারা আছে, ধরো তোমার তারা থাকলে তুমি আর্কাইভ করে ফেলো, কারণ আর্কাইভে যা পড়াইছি এখানে যা পড়াইছি প্রায় কাছাকাছি, কোনো সমস্যা নেই। আর্কাইভ দিয়ে তুমি অ্যাডমিশন পার হয়ে যেতে পারবা। ঠিক আছে? ওকে, আসো। এবার আসো আমরা কিছু দ্রবণের উদাহরণ দেখব। সেটা কি? এই যে দ্রবণের প্রকারভেদ ভৌত অবস্থার উপর ভিত্তি করে। কার উপর ভিত্তি করে? ভৌত অবস্থার উপর ভিত্তি করে। ভৌত অবস্থা বলতে আমরা কি বুঝি? বাইরে থেকে যেটা দেখা যায়, লিকুইড, সলিড, গ্যাস, এরকম। তো দেখো, যে দ্রব যদি গ্যাস হয়, দ্রাবক যদি গ্যাস হয়, সেক্ষেত্রে পরস্পর অমিশ্রণীয় গ্যাসের মিশ্রণ তৈরি হয়। যেমন হাইড্রোজেন, হিলিয়াম, এদের সাথে বাতাস, হাইড্রোজেন হিলিয়ামের সাথে বাতাস মিশে যে একটা মিশ্রণ তৈরি হয়, সেই দ্রবণটা। তারপর ধরো গ্যাস তরল, গ্যাস তরল কে আছে? হাইড্রোক্লোরিক অ্যাসিড, কার্বন ডাই অক্সাইড, অ্যামোনিয়া গ্যাসের জলীয় দ্রবণ, এরকম। তারপর হচ্ছে গ্যাস কঠিন, যেমন এই যে হাইড্রোজেন, প্লাটিনাম বা নিকেল বা প্যালাডিয়াম এদের মধ্যে অধিশোষিত হয়। তারপর হচ্ছে তরল গ্যাস, তুমি হচ্ছে গ্যাসের মধ্যে তরল যোগ করবা। তারপর তরল তরল, যেমন পানি ও ইথানলের মিশ্রণ, বেনজিন টলুইনের মিশ্রণ, এরকম। তারপর হচ্ছে তরল কঠিন, এই যে এইটা হচ্ছে আমাদের তরল কঠিন। এবং সবশেষ হচ্ছে দেখো কঠিন তরল, এইটা নিয়ে আমরা সব থেকে বেশি পড়াশোনা করব। দেখো এই যে সোডিয়াম ক্লোরাইড, লবণের জলীয় দ্রবণ, চিনির জলীয় দ্রবণ, আমরা সব থেকে বেশি পড়াশোনা করব কোনটা নিয়ে? এইটা নিয়ে। বুঝছো? সব থেকে বেশি পড়াশোনা হচ্ছে আমাদের এইটা নিয়ে, যে কঠিন দ্রব যোগ করব কোথায়? তরল পানিতে। এখন বাকিগুলো আমরা কি করব? বাকিগুলো আমরা রিডিং পড়বো। ওকে, বাকিগুলা জাস্ট একটু রিডিং পড়বে। এটা একদম এমন না যে মুখস্থ ফুকাস্ত কইরা উড়ায় ফেলতে হবে, না, এটা জাস্ট তুমি রিডিং পড়বা, রিডিং। ঠিক আছে? জাস্ট রিডিং পড়বা, আর কিচ্ছু না। ওকে, এইবার আসো দ্রবণের প্রকারভেদ, যেটা তোমার পরীক্ষার জন্য লাগবে, দ্রাব্যতা পড়ার জন্য যেটা মাস্ট। এটা কি? এটা হচ্ছে দ্রবের পরিমাণের উপর নির্ভর করে, দ্রবের পরিমাণের উপর নির্ভর করে। এই দ্রবের পরিমাণের উপর নির্ভর করে এটা 3 প্রকার। কি কি? সম্পৃক্ত দ্রবণ, অসম্পৃক্ত দ্রবণ, অতিপৃক্ত দ্রবণ। সম্পৃক্ত দ্রবণ, অসম্পৃক্ত দ্রবণ, অতিপৃক্ত দ্রবণ। এবার আসো আমরা একটু দেখি যে সম্পৃক্ত দ্রবণ, অসম্পৃক্ত দ্রবণ আর অতিপৃক্ত দ্রবণ এটা একটু ভালোভাবে বোঝা যায় কিনা, যাতে সারা জীবন মনে থাকে। আসো আমরা এমন ভাবে শিখবো যেন সারা জীবন মনে থাকে। মনে করো এটা হচ্ছে তুমি,
এই যে এটা তোমার চেহারা খুবই সুন্দর, এটা হচ্ছে তোমার পেট, এই তোমার হাত পা, ঠিক আছে? কারণ এই পেটে তোমার কি আছে? এই পেটে তোমার খাবার আছে, তাই না? এনে তুমি খাও, এই পেটে কি আছে? তোমার খাবার আছে, এই যে খাবার, তুমি খাও। আচ্ছা একটু চিন্তা করো তো, আমাদেরকে আমাদের ঠিক যতটুকু খাবার প্রয়োজন, ঠিক যতটুকু খাবার প্রয়োজন পারফেক্টলি অতটুকু কে খাওয়ায় আমাদেরকে নিঃস্বার্থভাবে, বলো তো? পারফেক্টলি নিঃস্বার্থভাবে আমাদেরকে কে খাওয়ায় ঠিক যতটুকু প্রয়োজন? কোথায় খাই আমরা? বাপের হোটেলে খাই না? হ্যাঁ, বাপের উপরে খাই না? খাই কিনা? তো মনে করো তোমার পেটে এক প্লেট খাবার, তোমার পেটে এক প্লেট খাবার ঢুকলে এটা একদম পারফেক্ট হয়, ঠিক যতটুকু প্রয়োজন ততটুকু আয়োজন, যতটুকু প্রয়োজন ততটুকু আয়োজন, মানে তোমার পেটে এক প্লেট খাবার হইলে একদম পারফেক্ট হয়, একদম সমানে সমানে, ঠিক আছে? তো যদি যদি ধরো তুমি এক প্লেট খাবার খাও, ধরো তুমি এক প্লেট খাবার খাও, এক প্লেট, এক প্লেট মানে ঠিক যতটুকু দরকার ততটুকু, তখন এটাকে আমরা বলবো হচ্ছে সম্পৃক্ত দ্রবণ, অর্থাৎ তোমার পেটটা খাবারের সম্পৃক্ত অবস্থায় আছে, সম্পৃক্ত, সম্পৃক্ত, ঠিক আছে? সম্পৃক্ত। এখন তোমার যতটুকু দরকার ততটুকু খাও বাপের উপরে। যদি তোমার নিজের টাকা দিয়ে খাইতা, নিজে রোজগার করে নিজের কষ্টের টাকা দিয়ে খাইলে কিন্তু আবার এত খাইতে মন চাইতো না, তখন টাকা বাঁচানোর ধান্দা থাকতো। তখন তুমি কি করতা? তখন তুমি টাকা বাঁচানোর ধান্দায়, নিজের কষ্টের টাকা তো, ওই টাকা বাঁচানোর ধান্দায় তুমি খাইতে হচ্ছে হাফ প্লেট। তুমি খাইতে কতটুকু? হাফ প্লেট, হাফ প্লেট। আর তুমি যদি হাফ প্লেট খাও তাহলে তোমার পেটটা কি ভরবে? ভরবে না, কিছুটা কি থাকবে? ক্ষুধার্ত থাকবে, খালি থাকবে। তো খালি থাকলে যেমন অভাব, অযোগ করে দিয়ে, মানে কোনো বাংলা শব্দের আগে অযোগ করলে সেখানে কি, হ্যাঁ, অভাব বোঝায়, তাই না? মানে কি বলে, কম বোঝায়। তো তোমার পেট যখন খালি থাকতেছে, কিছুটা ফাঁকা থাকতেছে, ওইটাকে আমরা বলবো হচ্ছে অসম্পৃক্ত, অসম্পৃক্ত, ঠিক আছে? এইবার আসো, মনে করো এবার তুমি বাপের উপরেও খাইতেছো না, তোমার নিজের কষ্টের টাকাও খাইতেছো না, তোমার কোনো বন্ধু ট্রিট দিবে, তোমার কোনো বন্ধু ট্রিট দিবে, তাহলে এইবার বলো তুমি কয় প্লেট খাবা? যদি তোমার বন্ধু ট্রিট দেয়, বলো কয় প্লেট খাবা শুনি? বলো, ধরো তোমার কোনো বন্ধু, কোনো বান্ধবী, কেউ একজন ট্রিট দিছে, এবার কয় প্লেট খাবা? দ্রুত। কই? এক প্লেটই খাবা? আরে প্রকাশ করা যাবে না। এই মালিহা খুবই ভালো মেয়ে, সে এক প্লেটই খাবে, সে খুবই সাশ্রয়ী, তাকে চাইলে তোমরা ট্রিট দিতে পারো, টাকাও আসবে, কিন্তু কিন্তু এই যে বাকি যে শয়তানের হাড্ডিগুলা, ওরা বলতেছে প্লেট দিয়ে হিসাব করা যাবে না, তখন মানে তারা ইনফিনিটি প্লেট খাবে। তারা কি খাবে? ইনফিনিটি প্লেট খাবে। তখন কি খাবে? ইনফিনিটি প্লেট খাবে। তার মানে তখন কি হবে? তখন তোমার পেটে অতিরিক্ত খাবার ঢুকবে, প্রয়োজনের অতিরিক্ত, যতটুকু তুমি সামলাইতে পারবা তার অতিরিক্ত, অতিরিক্ত খাবার ঢুকবে। তো যদি অতিরিক্ত খাবার ঢুকে, তখন আমরা এটাকে বলবো হচ্ছে অতিপৃক্ত দ্রবণ, অতিপৃক্ত দ্রবণ, ঠিক আছে? এখন এই যে খাওয়া দাওয়ার সাথে যে তোমার পেটের সাথে আমাদের এইটার সম্পর্ক কি, আমাদের এই যে দ্রবণের প্রকারভেদের সম্পর্কটা এখন আমরা কিভাবে দাঁড় করাবো সেটাই হচ্ছে দেখার বিষয়। ওকে, মনে করো এখানে 100 ml পানি আছে, 100 ml পানি আছে, ঠিক আছে? কত পানি আছে? এখানে মনে করো 100 ml পানি আছে, 100 ml, 100 ml। ওকে, এখন ধরি 100 ml পানিতে 36 গ্রাম বা ধরো 35 গ্রাম, হ্যাঁ সাপোজ ধরো 36 গ্রাম সোডিয়াম ক্লোরাইড দিলে এটা একটা সম্পৃক্ত দ্রবণ হবে, ঠিক আছে?
কত, ধরো 36 গ্রাম 36 গ্রাম সোডিয়াম ক্লোরাইড। সোডিয়াম ক্লোরাইড দিলে এটাকে ধরো আমরা বলবো হচ্ছে সম্পৃক্ত দ্রবণ। এটা কি, এটা হচ্ছে তখন সম্পৃক্ত দ্রবণ। কত দিলে, 36 গ্রাম দিলে এই 100 ml পানিতে। ওকে, এখন ধরো মনে করো তুমি কি করলা, তুমি হচ্ছে এইখানে দিয়ে দিলা হচ্ছে ধরো 30 গ্রাম সোডিয়াম ক্লোরাইড। পানি কিন্তু কমে নাই, পানি ওই 100 ml আছে, 100 ml আছে। পানি কত আছে, পানি কিন্তু ওই 100 ml আছে। তাহলে এবার বলো যে 30 গ্রাম সোডিয়াম ক্লোরাইড দিছো, যেখানে 36 গ্রাম হচ্ছে সম্পৃক্ত, তাহলে এটা কি সম্পৃক্ত? এবার কি সম্পৃক্ত হবে? হবে না, কিছু কম হয়ে গেল না? এটাকে আমরা বলবো হচ্ছে অসম্পৃক্ত দ্রবণ। এটাকে কি বলবো, অসম্পৃক্ত দ্রবণ। ঠিক আছে, অসম্পৃক্ত দ্রবণ। এইবার আসো, তুমি কি করলা, তুমি মনে করো যে তুমি এইখানে ধরো 50 ml সোডিয়াম ক্লোরাইড দিয়ে দিলে, সরি 50 গ্রাম 50 গ্রাম সোডিয়াম ক্লোরাইড দিলা। পানি কিন্তু ওই আগের মতোই 100 ml, 100 ml। তাহলে এবার এটাকে কি বলবো, এখন কি অতিরিক্ত হয়ে গেল না? হ্যাঁ, এবার কি অতিরিক্ত হয়ে গেল না? তোমার লাগতো 36, তুমি দিয়ে দিচ্ছ 50, তাহলে এবার কি হয়েছে, এটা এবার হয়ে গেছে অতিপৃক্ত দ্রবণ। অতিপৃক্ত দ্রবণ, ঠিক আছে। ক্লিয়ার? তাহলে দেখো, এখন এই সম্পৃক্ত দ্রবণে সোডিয়াম ক্লোরাইডের একটা ঘনমাত্রা আছে না? তোমাকে যদি বলে যে সোডিয়াম ক্লোরাইড 36 গ্রাম সোডিয়াম ক্লোরাইড 100 ml পানিতে দ্রবীভূত আছে, এর ঘনমাত্রা বের করো, পারবো না? ওই যে W = SMV/1000, ছোটবেলায় এটা পড়ছো না? এই যে এই সূত্র ছোটবেলায় পড়ছো না, W = SMV/1000। এখন তোমাকে যদি বলে যে 36 গ্রাম সোডিয়াম ক্লোরাইড 100 ml পানিতে আছে, সোডিয়াম ক্লোরাইডের ঘনমাত্রা বের করো, তুমি কি করবে, W = SMV/1000 দিয়ে বের করবা। আবার এখানে 30 গ্রাম আছে, বের করবা। আবার অত গ্রাম আছে, বের করবা। ঠিক আছে, এখন দেখো প্রত্যেকটা দ্রবণেরই কি আছে, একটা করে ঘনমাত্রা আছে। এখন দ্রাব্যতা কোনটা? দ্রাব্যতা হচ্ছে বাবা এই যে সম্পৃক্ত দ্রবণের যে ঘনমাত্রা, সম্পৃক্ত দ্রবণের যে ঘনমাত্রা, সেটা হচ্ছে দ্রাব্যতা। ঠিক আছে, ইটস বাই ডেফিনেশন। আমরা সামনে আরো বিস্তারিত আলোচনা করব, জাস্ট একটু উদাহরণের জন্য বললাম। এই জিনিসগুলারে ইংরেজি নাম আছে, এই যে সম্পৃক্ত দ্রবণ, এটাকে ইংরেজিতে বলা হয় স্যাচুরেটেড। এখানে লিখি স্যাচুরেটেড সলিউশন। অসম্পৃক্ত যেটা, এটাকে বলা হয় আনস্যাচুরেটেড। আনস্যাচুরেটেড সলিউশন। আর যেটা অতিপৃক্ত, এটাকে কি বলা হয়, সুপার স্যাচুরেটেড। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের দ্রবণের ধারণা। এটা কি, এটাই হচ্ছে আমাদের দ্রবণের ধারণা। এই যে জিনিসটা সম্পৃক্ত, অসম্পৃক্ত, অতিপৃক্ত, পুরো দ্রাব্যতা জুড়ে তোমার এই জিনিসটা লাগবে। পুরো দ্রাব্যতা জুড়ে তোমার এই জিনিসটা লাগবে। তো তুমি কি মনে রাখবা, তুমি মনে রাখবা যে একটা দ্রবণের মধ্যে ঠিক যতটুকু দরকার, যতটুকু দ্রব দরকার, ঠিক ততটুকুই যদি আমরা যোগ করি তাহলে সেটা সম্পৃক্ত। এর থেকে কম হইলে অসম্পৃক্ত, বেশি হইলে অতিপৃক্ত। বেশি হইলে কি অতিরিক্ত, অতিরিক্ত মানে অতিপৃক্ত। ঠিক আছে, অতিরিক্ত মানেই অতিপৃক্ত। ওকে, তো চলো আমরা পরেরটাতে যাই। দেখো, দ্রাব্যতার একক। আমরা এখন কি দেখব, দ্রাব্যতার একক। দেখো, দ্রাব্যতার একক তিন ধরনের। একটা কি, একটা হচ্ছে গ্রাম পার 100 গ্রাম বা একক বিহীন দ্রাব্যতা। গ্রাম পার 100 গ্রাম একক বিহীন দ্রাব্যতা। দেখো এই যে গ্রাম পার 100 গ্রাম, তাহলে এখন যদি গ্রাম গ্রাম কাটা যায়, এই গ্রাম গ্রাম কাটা গেলে কোন একক থাকবে?
কোনো একক থাকবে না, এই জন্য এটাকে বলা হয় এককবিহীন দ্রাব্যতা। এই জন্য এটাকে কি বলা হয়? এককবিহীন দ্রাব্যতা। তো তোমাকে যদি কখনো বলা হয় যে গ্রাম পার 100 গ্রাম, গ্রাম পার 100 গ্রাম, এটা যদি বলা হয় তোমাকে, ঠিক আছে, এটা যদি বলা হয়, তাহলে এই যে গ্রাম, এই গ্রামটা হচ্ছে তোমার দ্রবের ভর, দ্রবের ভর। গ্রামটা কি? গ্রামটা হচ্ছে দ্রবের ভর। আর এই যে 100 গ্রাম, এটা কি? এটা হচ্ছে দ্রাবকের ভর। দ্রাবকের ভর। ওকে, তাহলে এই গ্রামটা হচ্ছে দ্রব, আর এই 100 গ্রাম হচ্ছে দ্রাবক। আর এই দুইটার যোগফল কি? এই দুইটার যোগফল হচ্ছে দ্রবণ। এই দুইটার যোগফল হচ্ছে দ্রবণ। ঠিক আছে, তোমরা কি কেউ খেলা দেখতেছো? ওরা এত চিল্লাইতেছে কেন? একটু আমার স্কোরটা বলবা? আচ্ছা, আমি একটু দেখে নিই। 1 মিনিট, হ্যাঁ, মনটা খেলার মধ্যে রয়েছে আমার। এ পিটা চামড়া উঠে ফেলছে। 5 ওভার 3 বলে 60 রান। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। করছে কি? 2 ওভার, লাস্ট 2 ওভার 38। সি 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 সি। শেষ। ঠিক আছে, আর খেলা না দেখলে হবে। আবার 4 মারছে। হ্যাঁ, মুডটাই নষ্ট হয়ে গেল। কেন যে খেলা দেখতে গেছিলাম। আচ্ছা দেখো, পড়াই, এসব খেলা ফেলা বাদ। তাহলে দেখো, তো এটা হচ্ছে তোমার দ্রবের ভর, এটা হচ্ছে দ্রাবকের ভর। হ্যাঁ, এখন তোমাকে যদি বলা হয় তাহলে দ্রাব্যতা কি? দ্রাব্যতা, এখানে দ্রাব্যতা হচ্ছে, দ্রাব্যতা ইকুয়াল টু দ্রবের ভর, দ্রবের ভর ডিভাইডেড বাই দ্রাবকের ভর ইন্টু 100, ইন্টু 100। এটা দ্রবের ভর। তাহলে এখানে দ্রাব্যতাটা কি? দ্রাব্যতা হচ্ছে দ্রবের ভর ডিভাইডেড বাই দ্রাবকের ভর ইন্টু 100। ওকে, আচ্ছা, এখন তুমি যদি দ্রাব্যতার সংজ্ঞাটা দেখো, যে স্থির তাপমাত্রায় নির্দিষ্ট পরিমাণ কোনো দ্রাবকে সর্বাধিক যে পরিমাণ দ্রব পদার্থ দ্রবীভূত হয়ে সম্পৃক্ত দ্রবণ উৎপন্ন করে, তাকে উক্ত উষ্ণতায় ওই পরিমাণ নির্দিষ্ট দ্রাবকের দ্রব পদার্থটি দ্রাব্যতা বলে। ওই যে ভাইয়া যেটা বলছিলাম, যে সম্পৃক্ত দ্রবণের ঘনমাত্রা মানে হচ্ছে, সম্পৃক্ত দ্রবণ মানে কি? যে কোনো নির্দিষ্ট দ্রাবকের সর্বাধিক, সর্বোচ্চ যতটুকু দেয়া যায়, মানে যেটুকু দিলে একদম পারফেক্ট, ওইটুকু দেওয়ার পর যে সম্পৃক্ত দ্রবণটা তৈরি হয়, ওইটাই মূলত দ্রাব্যতা। ওই সম্পৃক্ত দ্রবণের যে ঘনমাত্রাটা, সেটাই হচ্ছে দ্রাব্যতা। অর্থাৎ একটা দ্রাবকে কোনো দ্রবের নির্দিষ্ট যে পরিমাণ, ম্যাক্সিমাম যে পরিমাণ দিলে একটা সম্পৃক্ত দ্রবণ তৈরি হয়, ওইটাই হচ্ছে দ্রাব্যতা। ঠিক আছে, এখন আসো, তাহলে গ্রাম পার 100 গ্রামের ক্ষেত্রে তোমার দ্রাব্যতাটা কি হবে? দ্রবের ভর ডিভাইডেড বাই দ্রাবকের ভর ইন্টু 100। দ্রবের ভর ডিভাইডেড বাই দ্রাবকের ভর ইন্টু 100। এখন দ্রাব্যতাকে দ্রাব্যতাকে হচ্ছে এস দিয়ে প্রকাশ করা হয়। এস ফর কি? এস ফর হচ্ছে সলিউবিলিটি। সলিউবিলিটি, এই সলিউবিলিটি মানে হচ্ছে দ্রাব্যতা। তাহলে দ্রাব্যতা ইকুয়াল টু, দ্রবের ভর হচ্ছে ছোট হাতের এম, দ্রাবকের ভর হচ্ছে বড় হাতের এম, ইন্টু 100। এই সূত্র দিয়ে আমরা ম্যাথ করব। ঠিক আছে, নেক্সট ক্লাসে আমরা এই সূত্র দিয়ে ম্যাথ করব। আগামী ক্লাসে আমরা এই সূত্র দিয়ে ম্যাথ করব। এবার আসো ওই পাশে। এই পাশে দুইটা, একটা হচ্ছে মোল পার লিটার, আর একটা হচ্ছে গ্রাম পার লিটার। মোল পার লিটার, গ্রাম পার লিটার। এখানে মোলটা কি? মোল হচ্ছে দ্রবের মোল, দ্রবের মোল সংখ্যা। আর এই গ্রামটা কি? এখানে হচ্ছে দ্রবের ভর, দ্রবের ভর। হ্যাঁ, আর এই যে লিটার, এই লিটার, এই লিটার কি? লিটার হচ্ছে, এই যে লিটার, এই লিটার কি? এই লিটার হচ্ছে আয়তন। এই লিটার হচ্ছে আয়তন। কার আয়তন? দ্রবণের আয়তন।
আয়তন। এখন এই ক্ষেত্রে এই জায়গায় এইখানে তোমার দ্রাব্যতাটা কি হবে? এইখানে দ্রাব্যতা হচ্ছে দ্রবের মোল অথবা ভর ডিভাইডেড বাই আয়তন। তাহলে যদি মোল নাও তাহলে কি হবে? মোল পার লিটার। আর যদি গ্রাম নাও, ভর নাও, তাহলে কি গ্রাম পার লিটার। আউট হয়েছে মনে হয়। হ্যাঁ আউট হয়েছে, একজন আউট হয়েছে, কিন্তু যা রান করছে তাতে মোটামুটি বাংলাদেশ হাইরা গেছে। যা রান করছে তাতে বাংলাদেশ হাইরা গেছে। শেষ গেছে। ওকে, তাহলে দেখো, তাহলে এই আয়তনটা হবে কিসের? আয়তনটা হবে লিটারে। হ্যাঁ, এটা কিসের আয়তন? এটা হচ্ছে দ্রবণের আয়তন। ওই যে উপরে লিখছি দ্রবণের আয়তন। দ্রবণের আয়তন এবং এই আয়তনটা হবে লিটারে। লিটারে লিটার। তাহলে এই হচ্ছে দ্রাব্যতার একক। আমরা তিনটা এককে ম্যাথ করব। একটা হচ্ছে একক বিহীন, গ্রাম পার 100 গ্রাম। তোমাকে যদি বলা হয় যে কারো দ্রাব্যতা হচ্ছে 20, আর কিছুই বলে নাই, শুধু 20, তাহলে তুমি কি বুঝবা? 20 গ্রাম পার 100 গ্রাম। ঠিক আছে? তোমাকে যদি বলা হয় যে কারো দ্রাব্যতা হচ্ছে 20, তুমি কি বুঝবা? 20 গ্রাম পার 100 গ্রাম। কারণ কি? কোনো একক নেই। যদি বলে 20 মোল পার লিটার, তাহলে তুমি কি বুঝবা? যে 1 লিটারে 20 মোল আছে। যদি বলে 20 গ্রাম পার লিটার, তাহলে 1 লিটারে 20 গ্রাম আছে। বুঝতে পারছো? ঠিক আছে, এটাই হচ্ছে পার্থক্য, আর কিছুই না। ওকে, আচ্ছা, এখন আসো আমরা ছোট্ট একটা জিনিস শিখবো। সেটা হচ্ছে যে আমাদেরকে যদি বলে যে এই যে দ্রাব্যতা যে এককগুলো আছে, দ্রাব্যতার যে এককগুলো আছে, এই এককগুলার একটা থেকে আরেকটাতে চেঞ্জ করব। এককগুলা একটা থেকে আরেকটাতে আমি চেঞ্জ করব, তাহলে কেমনে হবে? একটা থেকে আরেকটা চেঞ্জ করতে বললে, যেমন ধরো তোমাকে বললো যে মোল পার লিটার থেকে গ্রাম পার লিটারে যাইতে। কি বললো? যে মোল পার লিটার থেকে তুমি হচ্ছে গ্রাম পার লিটারে যাবে, এটাতে যাবা। তাহলে কেমনে যাবা? ধরো তোমাকে বললো যে একটা দ্রাব্যতা দেওয়া আছে মোল পার লিটারে, তোমাকে বললো গ্রাম পার লিটারে এটা কত, গ্রাম পার লিটারে এটা কত, তখন কি করবা? দেখো, দুইটাই কি লিটারে আছে, পিছনে দুইটারই লিটার আছে, ওইটা চেঞ্জ করা যাবে না, করা লাগবে না। শুধু তুমি যদি মোলকে যদি গ্রামে প্রকাশ করো তাইলেই তো হয়ে গেছে, তাই না? তো মোলকে গ্রামে প্রকাশ করার সূত্র কি? n = W/m। শেষ। তাহলে তোমাকে যদি বলে যে এত মোল পার লিটার, তাহলে এত মোল বসাবা। তোমাকে যদি বলে ধরো কার্বন ডাই অক্সাইড বা ধরো সোডিয়াম ক্লোরাইড, তোমাকে বললো সোডিয়াম ক্লোরাইডের এত মোল পার লিটার, তাহলে সোডিয়াম ক্লোরাইডের মোল সংখ্যা তুমি জানো, আণবিক ভর জানো, ডাব্লিউ অটোমেটিক বের হয়ে যাবে। তো ডাব্লিউ যেটা বের হবে সেটাই গ্রাম পার লিটার। সিম্পল, এটা নিয়ে প্যারা নেই। যদি উল্টাটা দেয়, যদি তোমাকে গ্রাম পার লিটার থেকে মোল পার লিটার দেয়, তখন গ্রাম পার লিটার থেকে যদি মোল পার লিটার দেয়, তখন কি করবা? তখনও সেম। দেখো, তুমি গ্রাম জানো, মোলে যাইতে হবে। গ্রাম জানো মানে গ্রামটা কি? তুমি ডাব্লিউ জানো, তোমার যাইতে হবে কিসে? মোলে, এনে যাইতে হবে। এখানে জানো তুমি এন জানতা, তোমার যাইতে হইতো কিসে? গ্রামে, ডাব্লিউতে। তো তুমি কি n = W/m। এখন তুমি ডাব্লিউ জানো, এনে যাওয়া লাগবে, তাহলে n = কি? n = তোমার ডাব্লিউ দেওয়া আছে, এন বের করা লাগবে, তাই তো? তাহলে n = কি? W/m, এইটা। আর এখানে এন দেয়া ছিল, ডাব্লিউ বের করা লাগতো, তাহলে এই জায়গায় তোমার কি করতা? W = n × m। শেষ। বুঝছো? এটা ইজি, এটা কোনো সমস্যা না। সমস্যা হলো অন্যটা। সমস্যা হলো তুমি যদি এইটাতে যাও, তোমাকে যদি বলে মোল পার লিটার থেকে, মোল পার লিটার থেকে অথবা গ্রাম পার 100 গ্রাম থেকে,
100 গ্রাম থেকে তোমাকে যদি বলে হচ্ছে ধরো মোল পার লিটারে যাইতে যাইতে তখন কি করবা? তখন কি করবা? তো তখন আসলে তেমন সমস্যা না, কারণ তখনকার সূত্র তোমরা জানো, সেটা কি? সেটা হচ্ছে ডাব্লিউ ইকুয়াল টু এস এম ভি বাই 1000। এই যে এই সূত্র দিয়ে করে ফেলবা। এখন এই সূত্রটা যত ইজিলি ভাইয়া লিখে দিছি তত ইজিলি অ্যাপ্লাই করা যায় না, এখানে একটু ঝামেলা আছে। ওই একটু ঝামেলাটা আমি এখন তোমাদেরকে দেখায় দিব, দেখায় দিলেই হচ্ছে আর কোনো প্যারা নাই। ঠিক আছে, দেখায় দিলে আর কোনো প্যারা নাই। দেখো, ধরো তোমাকে বললো যে সিলভার ক্লোরাইড দ্রবণের দ্রাব্যতা 30। ঠিক আছে, মোলারিটি এককে এই দ্রাব্যতা প্রকাশ করো। তার মানে তোমার দেয়া আছে কিসে বাবা? দেয়া আছে হচ্ছে গ্রাম পার 100 গ্রামে। দ্রাব্যতা দেয়া আছে কি দেখো, দেয়া আছে কত? দেয়া আছে 30 গ্রাম পার 100 গ্রাম। কত দেয়া আছে? 30 গ্রাম পার 100 গ্রাম। কারণ কি, ওই যে গ্রাম গ্রাম কাটা গেলে কি থাকে? 30 থাকে। তো বলছিলাম না যে এরকম যদি দেয়া থাকে, এই যে এটা কই একক কই, এই যে এটা যে একক বিহীন কোনো একক দেয়া নাই, তাহলে ধরে নিবা গ্রাম পার 100 গ্রাম। ঠিক আছে, গ্রাম পার 100 গ্রাম। তাহলে এখন আমাকে বলো, এই যে গ্রাম পার 100 গ্রাম দিয়ে তুমি কি বুঝো? এইখানে 30 গ্রাম আছে 100 গ্রামের মধ্যে, তাহলে দ্রব কত? দ্রব হচ্ছে 30 গ্রাম। ঠিক আছে, দ্রাবক কত? দ্রাবক হচ্ছে 100 গ্রাম। 100 গ্রাম। তাহলে দ্রবণ কত? দ্রবণ হচ্ছে এই যে দ্রব যোগ দ্রাবক, 30 যোগ 100, তার মানে কত? 130 গ্রাম। ওকে, এবার আসো, তোমার কি করা লাগবে? মোল পার লিটারে নেওয়া লাগবে, তাই তো? মোল পার লিটারে নেওয়া লাগবে। এখন বাবা দেখো তো, তোমার দ্রবের পরিমাণটাই কি? যে দ্রবের পরিমাণটাই কি? ডাব্লিউ, তাই তো? এটাই তোমার ডাব্লিউ। এখন মোল পার লিটার নেওয়ার জন্য তুমি সূত্র জানো, যে ডিয়ার স্যার, প্রিয় স্যার, তুমি লিখবা যে ডিয়ার স্যার, প্রিয় স্যার, আমরা জানি, ডিয়ার স্যার, প্রিয় স্যার, আমরা জানি কি? ডাব্লিউ ইকুয়াল টু এস এম ভি বাই 1000। এখন তুমি মান বসাবা, ঠিক আছে? মান বসাও। ডাব্লিউ এর মান কত? ডাব্লিউ হচ্ছে 30 ইকুয়াল টু এই এস এর মান তুমি বের করবা। এম কত ভাইয়া? এই যে ইসের সিলভার ক্লোরাইডের এম কত বলো তো? সিলভার হচ্ছে 107 বা 108, তাই না? আর ক্লোরিনের হচ্ছে কত? 35.5। তাহলে 35 আর 8 কত? 43, মানে 143.5। তাহলে এম এর মান হচ্ছে 143.5, নিচে 1000 ইন্টু, ঝামেলাটা হয়েছে কি দেখো, এই ভিটা কি? ভি হচ্ছে দ্রবণের আয়তন, তাই না? দ্রবণের আয়তন। কিন্তু এইখানে ভিটা কি দেওয়া আছে? এখানে ভি দেওয়া আছে গ্রাম, 130 গ্রাম। তো গ্রাম থেকে তুমি যখন আয়তনে যাবা তখন তোমার ঘনত্ব লাগবে, কারণ ছোটবেলায় আমরা কি শিখছিলাম? রো ইকুয়াল টু এম বাই ভি। এখন ঘনত্ব দেয়া আছে? দেয়া নাই। তো আমরা ধরে নিব যে ঘনত্ব 1, ধরি রো ইকুয়াল টু 1। এখন যখন তোমাকে এই ম্যাথ দিবে তখন ঘনত্ব দেয়া থাকবে, ঠিক আছে? আর না দেয়া থাকলে আমরা এরকম সিস্টেম করবো যে রো ইকুয়াল টু 1। তাহলে দেখো, রো ইকুয়াল টু কি? রো ইকুয়াল টু এম বাই ভি, ঠিক আছে? তাহলে এখান থেকে ভি ইকুয়াল টু কি? ভি হচ্ছে এম বাই রো, ওকে। এই যে ভি এর মানটা তুমি বের করবা, কই? এখানে যে ভি এর মানটা বের করবা। তাহলে এখন দেখো তো কত হয় বাবা? এম কত? ভর কত? দ্রবণে ভর কত?
130 130 ডিভাইডেড বাই রো এর মান কত? রো এর মান হচ্ছে 1, তাহলে কত? 130 ml। এটা দেখো উইকেট পড়ছে। আরে উইকেটের তো কোনো খোঁজ খবর নাই, ওরা তো চিল্লাই কেন? দেখো এই মানটা বসাও, এ কত রে? আরে আইতে আছি। ওরে বাচ্চারা, ওদের চিল্লানি শুনে আমি দৌড় দিয়ে গেছি গা। আচ্ছা এখন দেখো তাহলে তুমি বিয়ের মানটা কত পাইছো? 130 পাইছো, এই জায়গায় 130 বসায় দাও। এবার এখান থেকে তুমি হচ্ছে এস এর মানটা বের করবে। এস এর মান যেটা আসবে সেটা আসবে হচ্ছে মোল পার লিটারে, মোল পার লিটারে। এটাই তোমার অ্যান্সার। তো এটা হচ্ছে দ্রাব্যতার একক পরিবর্তনের সিস্টেম। আমরা এইভাবে দ্রাব্যতার একক পরিবর্তন করব, ঠিক আছে? এইভাবে দ্রাব্যতার একক পরিবর্তন করব। বুঝছো সবাই? আজকে কিন্তু দ্রাব্যতার কিছুই দেখতেছো না তোমরা, জাস্ট উপরে উপরে আলোচনা করতেছি যে এটা এরকম এটা এরকম। খেলা সামনে বাকি আর কি, সামনে হবে। অনেক বিলকি জিলকি জিনিস তোমাদেরকে দেখাবো ইনশাল্লাহ। বাচ্চারা বুঝছো? ভাই একটু বড় করে লিখেন, বুঝতে পারছি না। আচ্ছা ঠিক আছে স্যার, বড় করে লিখবো। ওকে ঠিক আছে, তাহলে দেখো এইবার আসো আমরা আর ছোট্ট একটা জিনিস দেখব, দেখে আজকে তোমাদেরকে ছুটি দিয়ে দিব। যেহেতু আজকে খেলা চলতেছে, আজকে আর বেশি বিলকি জিলকি করবো না, ছুটি দিয়ে দিব। দেখো এই যে এটা স্বল্প দ্রবণীয় কারা। আসলে আমরা যে দ্রাব্যতা পড়ি, দ্রাব্যতা কাদের দ্রাব্যতা পড়বো? আমরা দ্রাব্যতা পড়ি হচ্ছে স্বল্প দ্রবণীয় লবণ যারা, ঠিক আছে? এখন একটা লবণ মনে করো যে পানিতে দেওয়ার সাথে সাথে দ্রবীভূত হয়ে গেল, তার দ্রাব্যতা তুমি কি টেস্ট করবা? তুমি টেস্ট করবা ওইসব লবণের যাদের দ্রাব্যতা মনে করো যে মানে স্বল্পভাবে দ্রবণীয়, অল্প দ্রবণীয়। এখন ধরো তোমাকে একটা লবণ দিল, দিয়ে বললো যে বাবা মফিজ তুই এটার দ্রাব্যতা নির্ণয় কর। এখন তুমি যে লবণটা দিছো 100% দ্রবীভূত হয়ে গেছে, তুমি নির্ণয় করবা কি? তাহলে যেগুলা হাইলি সলিউবল, অনেক দ্রবীভূত, এদের ক্ষেত্রে দ্রাব্যতা নির্ণয় করা যায় না, ঠিক আছে? কাদের জন্য? যারা হচ্ছে স্বল্প দ্রবণীয়, ধরো 10% দ্রবীভূত হয়, 20% দ্রবীভূত, 1% হয়, 2% হয়, 5% হয়, এরকম দ্রবীভূত হয়, তাদের ক্ষেত্রে মূলত আমরা দ্রাব্যতাটা পড়াশোনা করি, ঠিক আছে, স্টাডি করি। এখন আসো কে কে দ্রবণীয় কে কে দ্রবণীয় না একটু খেয়াল করে দেখো। অল গ্রুপ 1 মানে গ্রুপ 1 এর যারা আছে, অ্যামোনিয়াম এন্ড নাইট্রেট, হাইড্রোজেন সালফেট আর জেনারেলি সলিউবল, ঠিক আছে? অ্যামোনিয়াম আয়ন, নাইট্রেট আয়ন, হাইড্রোজেন সালফেট আর জেনারেলি সলিউবল অন অল গ্রুপ 1, ঠিক আছে? আচ্ছা, মোস্ট অফ দ্য ক্লোরাইড ব্রোমাইড আয়োডাইড আর সলিউবল। মোস্ট অফ দ্য ক্লোরাইড ব্রোমাইড আয়োডাইড আর সলিউবল, অর্থাৎ ক্লোরাইড ব্রোমাইড আয়োডাইড কি দ্রবণীয়, বেশিরভাগই কি দ্রবণীয়, কিন্তু বলছে কি এক্সেপ্ট সিলভার, লেড, মার্কিউরাস। এরা হচ্ছে আবার একটু ঝামেলা। এরা কারা? এরা হচ্ছে যেমন মনে করে যে ধরো সিলভার ক্লোরাইড এটা দ্রবীভূত না, মানে এটা বেশি দ্রবীভূত হয় না। তারপরে মনে করো যে লেড আয়োডাইড PbI2, এটা অত বেশি দ্রবীভূত হয় না। তারপর ধরো যে মার্কিউরাস, এইটা ধরো Hg2
Hg2I2 সুন্দর করে লিখে দিই। ধরো এটা Hg2I2, এই যে এরা। তো এই সিলভার, লেড, মার্কারি এদের সাথে ক্লোরাইড, ব্রোমাইড, আয়োডাইড যোগ হইলে তখন এদের দ্রাব্যতাটা কমে যায়। ঠিক আছে, এরা তখন কম দ্রবীভূত হয়। মোস্ট অফ দ্য সালফেট আর সলিউবল, বেশিরভাগ সালফেট কি দ্রবীভূত হয়, বেশিরভাগ সালফেট দ্রবীভূত হয়। হয় না কোনগুলা? এই যে সিলভার, লেড, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, বেরিয়াম, এই সালফেট গুলা। এগুলা কি, এগুলাতে ঝামেলা আছে। ওকে, তো এই লিস্টটা একটু ভালো করে পড়বা, এটা থেকে এমসিকিউ আসতে পারে এবং তোমার সামনে যে দ্রাব্যতার স্টাডি আছে ওইখানেও কাজে লাগবে। ওকে, তো বাচ্চারা আজকে আর আমরা দ্রাব্যতার কোনো ডিপে যাব না। ইনশাল্লাহ নেক্সট ক্লাস থেকে আমরা দ্রাব্যতার অনেক ডিটেলস পড়াশোনা করব। ওকে, নেক্সট ক্লাসে ভাই তোমাদেরকে দ্রাব্যতার কিছু ম্যাথ করাবো। এরপরে দ্রাব্যতা যে কার কার উপর নির্ভর করে না করে এই দ্রাব্যতা নির্ভরশীলতা নিয়ে আমরা পড়াশোনা করব। এর মাঝখানে অবশ্য আমাদের পূজার ছুটি চলে আসবে, পূজার ছুটিতে আমরা একটা এক্সাম নিব, তারপরে আমরা একটা টান দিয়ে এই চ্যাপ্টারটা শেষ করে দেবো। টান দিব মানে এক টান, আর কোনো ব্রেক থাকবে না, এক টানে শেষ করে দেবো। তো তোমরা যারা চিন্তা করতেছো যে তোমরা অনেক পিছায় আছো, তোমরা পিছায় নাই, ট্রাস্ট মি, তোমরা পিছায় নাই, তোমরা ঠিকঠাক আছো এবং আমাদের সাথে আমাদের প্ল্যানিং অনুযায়ী একদম ঠিকঠাক ভাবেই তোমরা জায়গা মতো যাইতে পারবা, ভয় পাও না। 26 ব্যাচ তোমাদের ইমিডিয়েট যে ব্যাচ তারাও ঠিক টাইমে যাইতে পারছে, তোমরাও ঠিক টাইমে যাইতে পারবা। তাদের ক্ষেত্রে আমরা এরকমই করছি, শুরুর দিকে একদম স্লো পড়াইছি, ধীরে ধীরে পড়াইছি, তারপর যখন তারা একটু বড়সড় হয়েছে, বুঝতে শিখছে, তখন টান দিছি। এখনই টান দিব না, একটু টাইম নিব। ঠিক আছে, তোমরা ভয় পেও না, জাস্ট আমাদের উপর বিশ্বাসটা রাখো, বাকিটা আমরা দেখবো ইনশাল্লাহ। তো বাচ্চারা আজকে যেহেতু প্রথম ক্লাস দ্রাব্যতার একটু পড়াইলাম, আবার বাংলাদেশে খেলা আছে, তোমরাও খেলা দেখতে যাও, আমিও খেলা দেখতে যাই। নেক্সট ক্লাস থেকে ধামাকা হবে। ওকে, ভালো থেকো সবাই, আল্লাহ হাফেজ। সব শেষ। কিন্তু আসেনি মনে হয়। কে?